নমস্কার, বাংলা স্ফিয়ারে রাত্রি 10টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে সকাল থেকে আমি সংসদের বিতর্ক শুনছিলাম বাজেটের উপর। দুপুরবেলায় যখন সংসদে বিরতি চলছে, আমি চ্যানেল ফ্লিপ করতে করতে হঠাৎ কলকাতা দূরদর্শনে এসে আটকে গেলাম। কেন গেলাম জানেন? সেখানে তখন দেয়া নেয়া ছবি দেখানো হচ্ছিল। আমি কেমন জানি না চিত্রার্পিতের মতো সেই ছবিতে আবিষ্ট হয়ে গেলাম এবং শেষ পর্যন্ত বিতর্কের বেশ কিছুটা অংশ আমার শোনা হয়নি, ছবিটা আমি শেষ না করে উঠিনি। এটা যে কোনো, আমার ধারণা 50 ঊর্ধ্ব বঙ্গসন্তানকে যদি জিজ্ঞেস করা যায়, আমার ধারণা তারও প্রতিক্রিয়া একই রকম হবে। আমি বসে বসে ভাবছিলাম, এটা কি আমার বয়স বাড়ার লক্ষণ? মানে একটা জেরিয়াট্রিক টেন্ডেন্সি? এই উত্তম কুমারকে দেখলেই এই স্মৃতি মেদুরতা? কিন্তু পরে ভাবলাম যে উত্তম কুমার হচ্ছেন আমাদের বাঙালির অ্যাকিলেস হিল। তাকে অতিক্রম করে বাংলা সিনেমায় আমরা কিছু ভাবতে পারি না, ঠিক তেমনি তার কোনো প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ থাকতে পারে এটাও আমরা বিশ্বাস করি না। সেই জন্যেই তনুজার সঙ্গে অভিনীত এই দেয়া নেয়া ছবি অন্তত জীবনে 12 দেখার পরে 61তম দিনে আবার সেটা দেখতে কিছুটা বাধ্যই হলাম। তখনও জানতাম না, সত্যি কথা বলছি, যে আজ উত্তম কুমারের মৃত্যুদিন। দেখুন, উত্তম কুমার মারা গিয়েছিলেন আমি সাংবাদিক হওয়ার আগেই। ফলে উত্তম কুমার সম্পর্কে আমি শুধু গল্পই শুনে এসেছি। যাদের মুখ থেকে শুনেছি তারা উত্তম কুমারকে দেখেছেন, কেউ কেউ তাদের বন্ধু ছিলেন। সবচেয়ে বেশি গল্প শুনেছি আনন্দলোক পত্রিকার প্রয়াত সম্পাদক সেবাব্রত গুপ্তর কাছ থেকে। তারপরে শুনেছি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, এছাড়াও আরও অজস্র মানুষের কাছ থেকে। সবার নাম আমার এক্ষুনি মনে নেই। দেয়া নেয়া ছবিটা দেখতে দেখতে আমার হঠাৎ মনে পড়ে গেল যে সৈকত মিত্র, শ্যামল মিত্রের পুত্র, আমারই স্কুলের আমার জুনিয়র, সে একদিন কথায় কথায় বলেছিল যে এই দেয়া নেয়া ছবিটা জানো তো আমার বাবা প্রডিউস করেছিলেন। সম্ভবত সেটাই শ্যামল মিত্রের জীবনে প্রথম প্রযোজনা করা ছবি। ছবিটা সুপারহিট হয়েছিল। গানগুলোও উত্তমের গলায় যেগুলো আছে সবই শ্যামল মিত্রেরই গাওয়া। শ্যামলবাবুর সঙ্গে উত্তম কুমারের বিশেষ বন্ধুত্ব ছিল। আর উত্তম কুমারকে নেওয়া মানে সেই ছবি ব্লকবাস্টার হবে, এটা নিয়ে পরিচালকদের তেমন কোনো দুর্ভাবনা থাকতো না। সেই কবেকার ছবি, কত অসংখ্যবার দেখেছি সাদায় কালোয়। এখন দেখলে অবিশ্বাস্য লাগে। নেটফ্লিক্স দেখার পরে সাদা কালোয় এই ছবি দেখলে মনে হয় যেন প্রস্তর যুগে ফিরে যাচ্ছি। তবু দেখতেই হয়, না দেখে কোনো উপায় থাকে না। দেখুন, আমি তো ঠিক ফিল্মের জগতের মানুষ নই। ফলে এই যে একজন নায়কের মৃত্যুর পরে 4 দশক অতিক্রান্ত হয়ে গেলেও তার সম্পর্কে বাঙালির ভাবালুতা, বাঙালির স্মৃতিমেদুরতা, বাঙালির নস্টালজিয়া
কি করে একই রকম অক্ষত অটুট থাকে, এই প্রশ্নের গভীরে গিয়ে জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। কিন্তু আমি অবাক হয়ে দেখেছি উত্তম কুমারের কোনো প্রামাণ্য জীবনী গ্রন্থ কিন্তু আমার চোখে পড়েনি। উত্তম কুমার নিজে তো লেখেননি, এমনকি তার যারা সহ অভিনেতা অভিনেত্রী তারাও কষ্ট করে এ কাজটি করেননি। যেসব বই বাজারে পাওয়া যায় সেগুলো অধিকাংশই গসিপ ওরিয়েন্টেড এবং সেখানে কোনো নৈর্ব্যক্তিক মূল্যায়নের কোনো ব্যাপারই নেই। ইনফ্যাক্ট আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে উত্তম কুমার সম্পর্কে সবচেয়ে ভালো সোর্স এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিয়া দেবীর সেই বই আমার উত্তম। সেখানে যদিও উত্তম কুমারের জীবনের আলো আঁধারির নিয়ে অনেক ঘটনার কথা বলা আছে, কিন্তু সামগ্রিক মূল্যায়ন তাকে নিয়ে এখনো পর্যন্ত কেউ করেননি। গুগল করলে দেখতে পাবেন অনেক গম্ভীর গম্ভীর সব থিসিস হয়েছে, বিশেষ করে যারা ফিল্ম স্টাডিজ নিয়ে লেখাপড়া করেন, কিন্তু কোথায় যেন একটা মস্ত বড় অভাব রয়ে গেছে। এবং এখানেই হচ্ছে আমাদের বাঙালি জাতির একটা ঐতিহাসিক দুর্বলতা। সেটা হলো আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যেতে শিখিনি। ধরুন, যদি রাজনীতির ক্ষেত্রে দেখুন, জ্যোতি বসুর কোনো প্রামাণ্য জীবনী গ্রন্থ নেই। তিনি নিজে একটা গণশক্তিতে সম্ভবত মৌখিকভাবে বলে গেছিলেন যে তার পুরনো দিনের কথা। সেটা তো ঠিক একটা কাটাছেঁড়া করে নির্মোহ দৃষ্টিতে তাকে দেখা নয়। তারপরে সুরভি বন্দ্যোপাধ্যায় বলে জনৈকা লেখিকা তার একটা জীবনী গ্রন্থ লিখেছিলেন, সেটা ঠিক আমার কাছে পাতে দেওয়ার মতো কিছু মনে হয়নি। এইরকম আপনি যদি বাংলার সব যশস্বী রাজনীতিবিদদের কথা দেখেন তাহলে দেখবেন বিধানবাবু, প্রফুল্লচন্দ্র ঘোষ, এমনকি সিদ্ধার্থ শঙ্কর রায়ের কোনো সেইভাবে প্রামাণ্য জীবনী গ্রন্থ নেই। না তারা নিজেরা লিখেছেন, না অন্য কেউ কষ্ট করে লিখেছে। একই কথা সম্ভবত প্রযোজ্য হবে আমাদের বিনোদনের জগৎ সম্বন্ধে। আমাদের কাছে সত্যিই কি সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সুচিত্রা সেন এবং উত্তম কুমার, এদের কারোর কোনো ভালো জীবনী গ্রন্থ আপনারা কখনো পড়েছেন? আমার তো চোখে পড়েনি। দেখুন, আমি উত্তম কুমারকে জীবনে দেখিনি, কিন্তু আমি যে পাড়ায় থাকতাম সেই পাড়ার অতি সন্নিকটে সুচিত্রা সেন থাকতেন। আমি বড় হয়েছি দক্ষিণ কলকাতার দেওদাস স্ট্রিটে, আর সুচিত্রা সেন থাকতেন দেওদাস স্ট্রিট, যেখানে বালিগঞ্জ সার্কুলার রোডে গিয়ে মিশেছে, তার থেকে অদূরে সায়েন্স কলেজের উল্টো দিকে একটা রাস্তার মধ্যে। দুটো ক্লাব ছিল আমাদের পাড়ায়, একটার নাম মিলন চক্র আর একটার নাম বালক সংঘ। যদিও বালকেরা সেখানে ছিল না, বালকের বাবারাই ছিল। তো মিলন চক্রকে সুচিত্রা সেন ফি বছর দুর্গাপুজোয় চাঁদা দিতেন। আমরাও যারা বালক সংঘ করতাম 2-4 বার ব্যর্থ চেষ্টা করে দেখেছি। দারোয়ানের
গলা ধাক্কা ছাড়া আর কিছুই ওঠেনি। তার বেশ কিছুদিন পরে যখন সুচিত্রা সেন নিজের বাড়িটা প্রমোটারকে দিয়ে ডেভেলপ করানোর সিদ্ধান্ত নিলেন, তখন তিনি বেশ কিছুদিনের জন্য দেওদাস স্ট্রিটে দেশ মেডিকেলের যে বাড়িটা আছে তার ঠিক উল্টো দিকে সবে নির্মিত হওয়া একটা বড় ফ্ল্যাটে অস্থায়ীভাবে আস্তানা গেড়েছিলেন। বিশ্বাস করুন, আমার বাড়ির জানালা থেকে সুচিত্রা সেনের বাড়ির জানালা মধ্যে 20 গজের বেশি ব্যবধান ছিল না। তবু বাংলা সিনেমার এই গ্রেটা গার্বোকে আমি চাক্ষুষী করতে পারিনি। সুচিত্রা সেন তার মায়াবী মোহ, তার অরা বাঁচিয়ে রেখেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। ফিল্ম ছাড়ার পরে জীবন ও জগৎ থেকে সরে দাঁড়িয়ে এবং কার্যত একটা অন্তরীণ জীবন যাপন করে, সেটাও কিন্তু কম সাধনার ফল নয়। উত্তম কুমার তুলনায় অনেক অল্প বয়সে চলে গেছে, মাত্র 53 বছর বয়সে। শুনেছি ডাক্তারের বিধি নিষেধ তিনি তেমন একটা মানতেন না, কোনো জিনিয়াসই মানে না। ফলে একেবারে অসময়ে 53 বছর বয়সে আজকাল কেউ মারা যাচ্ছে, খুব একটা জটিল ক্যান্সার ট্যান্সার টাইপের অসুখ না হলে সাধারণত হয় না। কিন্তু আমি যে পথ দিয়ে ভবানীপুরে যেতাম, সেখানে পূর্ণ সিনেমার মোড়ের পড়ার আগে উত্তম কুমারের বাড়ি একটা দর্শনীয় জায়গা ছিল। তারপরে আমি শুনতে পেয়েছিলাম তিনি ওখান থেকে উঠে সুপ্রিয়া দেবীর সঙ্গে থাকতেন প্রিটোরিয়া স্ট্রিটে কোনো একটা বাংলোয়। সত্যি কথা বলতে কি, ছেলেবেলায় এই সুপ্রিয়া দেবীর উপর খুব রাগ হতো যে অন্যের একজন হাজবেন্ডকে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। সেই জন্যে বয়স যত বেড়েছে, যত মানুষের জীবনের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন বুঝতে পেরেছি, তারপরে আর এগুলো গায়ে তেমন একটা মাখিনি। তবে সুপ্রিয়া দেবী যেভাবে আষ্টে পৃষ্ঠে উত্তম কুমারকে ভালোবাসতেন এবং কার্যত তার সম্পর্কে তার একটা পজেসিভ অ্যাটিটিউড ছিল, সেটা আমি দেখেছি। কখনো হেসেছি, কখনো একটু বিরক্তও হয়েছি। কিন্তু ওই যে বললাম, তার বইয়ের নাম ছিল আমার উত্তম। এই নামের মধ্যে দিয়েই সুপ্রিয়ার বাসনা প্রকাশ পেত। পরে আমি মাধবী মুখোপাধ্যায়ের একটা আত্মচরিত এই বকলমে লিখেছিলাম, মাধবী কারণ তার নাম। সেখানে মাধবীদিও উত্তম কুমার সম্পর্কে আমাকে বলেছিলেন, কিন্তু খুব একটা গভীরে গিয়ে বলেছিলেন তা নয়। ওই যে বললাম, আমার উত্তম কুমার সম্পর্কিত যাবতীয় জ্ঞান ওই সেকেন্ড হ্যান্ড সোর্সে। রঞ্জন বন্দ্যোপাধ্যায় যেমন উত্তম কুমারের গল্প বলতে বসলে, আর যদি দুপাত্র খেয়ে থাকেন তার আগে, তাহলে তো সোনায় সোহাগা, আপনি সেই আলোচনা থেকে উঠতে পারবেন না। এমনকি কোনো প্রশ্ন করতেও আপনার ইচ্ছে করবে না। এত চমৎকারভাবে রঞ্জনদা উত্তম কুমারের চরিত্র চিত্রণ করতে পারেন। তার জীবনের বিবিধ ঘটনাবলী,
শুটিংয়ের অভিজ্ঞতা ইত্যাদিকে সম্বল করে। একটা গল্প রঞ্জনদার মুখেই শুনেছি, কতটা সত্যি কতটা মিথ্যে আমি বলতে পারবো না, কেননা রঞ্জনদা এইসব ব্যাপারে একটু ফ্যাক্টসের ক্ষেত্রে কতটা মনোযোগী ছিলেন বলতে আমার পক্ষে বলা সম্ভব না। সে যাই হোক, রঞ্জনদার কাছে শুনেছি কোনো একটা সিনেমায় সুচিত্রা সেনের একটা ডায়লগ ছিল, তিনি উত্তম কুমারকে বলছেন যে ওই তাচ্ছিল্য করে যে ভাত ছুড়লে কাকের অভাব হয় না। তো এই লাইনটা দেখে উত্তম কুমার একটু বিরক্ত হয়েছিলেন। তিনি পরিচালককে বললেন যে এই লাইনটাই বলবো বটে, কিন্তু তার সঙ্গে আরও একটা লাইন আমি জুড়ে দেব, আপনি আপত্তি করতে পারবেন না। সব পরিচালক তো সত্যজিৎ রায় নয়। তিনি বললেন নিশ্চয়ই। তো সুচিত্রা সেন বললেন, যখন টেক নেওয়া হচ্ছে, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। তখন উত্তম কুমার একটু ঘাড় বেঁকিয়ে নাকি তার টিপিক্যাল কায়দায় বলেছিলেন, কাকের অভাব হয়তো হয় না, কিন্তু কোকিল আসে না। মানে আমাকে কাক বলে তুমি পার পেয়ে যাবে, তুমি সুচিত্রা সেন হও, যেই হও, এটা উত্তম কুমার বরদাস্ত করবেন না। আরেকটা রিয়েল লাইফ স্টোরি আমাকে বলেছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, অসাধারণ মানুষ, খুব পছন্দ করতাম আমি তাকে, তিনিও আমাকে খুব স্নেহ করতেন। ওয়াই উত্তম কুমার ইজ উত্তম কুমার, এইরকম একটা বোকা বোকা প্রশ্নের জবাব দিতে গিয়ে একদিন তিনি তার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলেছিলেন, দেখুন আমার একটা নিজের কি ছোট ফিয়াট গাড়ি না কি ছিল, তো আমি তার কিছু ড্রাইভারও আমার ছিল। আমি একদিন সকালবেলা দক্ষিণ কলকাতার কোনো একটা পেট্রোল পাম্প থেকে তেল নিচ্ছিলাম এবং মিটারে কারচুপি আছে কিনা দেখতে নিজেই বেরিয়ে এসে সেই মিটার বক্সের সামনে দাঁড়িয়েছিলাম। টাকা পয়সা চুকিয়ে ড্রাইভার গাড়িতে স্টার্ট দিয়েছে, আমি উঠতে যাব, হঠাৎ দেখি পিছনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তার কাঁচগুলো সব কালো কাগজে মোড়া। তো সামনে থেকে একটা কালো কাঁচ অল্প একটু নামিয়ে একে যেন আমায় ডাকলো, বললো এদিকে একটু শোনো। গিয়ে দেখি উত্তম দা। আমি তো অবাক হয়ে গেছি। বললো হ্যাঁ উত্তম দা বলুন। বললো শোনো, নায়ক হবার ইচ্ছা আছে তো? আমি তো থতমত খেয়ে গেছি। আমি মাথা চুলকে বলেছি, অভিনয় যখন করি তো নায়ক হবার ইচ্ছে তো থাকবেই। নায়ক যদি হতে চাও তাহলে এইভাবে পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার সময় গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে থাকবে না। শুভেন্দু চট্টোপাধ্যায় বলেছিলেন। এইখানেই উত্তম কুমারের সঙ্গে বাকি সকলের পার্থক্য। উত্তম কুমারের ছবি নিয়ে আলোচনা ভবিষ্যতে কখনো কোনো অবকাশ হলে করা যেতে পারে, যদিও সেটা আমার পক্ষে একটা অনধিকার চর্চাই হবে। কিন্তু আজকে এই দেয়া নেয়া ছবিটা দেখে এতদিন পরে, এবং তারপরেই দেখলাম যে আমাদের মুখ্যমন্ত্রী এই উত্তম কুমারের জন্মদিন মৃত্যুদিন উনি ভোলেন না। উনি রবীন্দ্রনাথের জন্মদিন মৃত্যুদিন ভোলেন না, উত্তম কুমারের জন্মদিন মৃত্যুদিনও ভোলেন না। আজকে কি কোথায় একটা ধনধান্য নামক কোনো একটা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী আসার আগেই গেটের একটা মস্ত বড় হোর্ডিং পড়ে দুজন হতভাগা
এবং হতভাগিনী গুরুতর চোট পেয়েছে। তারপরে কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ওই আর কি, উত্তম কুমার মানে হ্যাপি মেমোরিজ, উত্তম কুমার মানে আমাদের হৃদয়ের ব্যথা, এবং আমাকে যদি বলেন বাঙালির চিরন্তন একটা চরিত্রের দুর্বলতা। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।